হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজকে আমি অ্যানসিয়েন্ট হিস্ট্রির অর্থাৎ প্রাচীন ভারতের প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা সেইটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জিনিসটা কেমনভাবে এগোবো, প্রথমে কারা কারা আবিষ্কার করেছে, তার সময়কাল কি, এটা শেপ যে ত্রিভুজ আকৃতি সেটা কেন, ঠিক আছে, এবং যে হরপ্পা মহেঞ্জোদারো এই যে পাকিস্তানে যে সমস্ত সাইট পাওয়া গেছে সেগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন, কোন সাইটে কি কি পাওয়া গেছে, আমাদের পাঞ্জাব সাইডে কিছু পাওয়া গেছিল, আমাদের গুজরাট সাইডে কিছু পাওয়া গেছিল। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব যাতে পুরো মানে সিলেবাসটা পুরোপুরি কভার হয় আর কি, একটা কোশ্চেনও যেন ওর বাইরে না আসে। আমি যতটা এইভাবে মানে বুঝিয়ে পড়ানো যায় ট্রিকের মাধ্যমে আমি চেষ্টা করব একটু আধা ট্রিক লাগাবো, যাতে কি হয়, যাতে জিনিসটা মাথায় কংক্রিটের মতো গেঁথে যায়। ঠিক আছে, তো এই যে হরপ্পা সভ্যতায় কি কি পাওয়া গেছিল ও একবার ক্লাস করলে তুমি জীবনে ভুলবে না। ঠিক আছে, এইটুকু আমি বলছি, ওগুলো আমি ট্রিকের মাধ্যমে সব নিয়ে চলে আসবো। তো যাই হোক, তো আর যে কটা কোশ্চেন আনসার বাকি থেকে যাবে সেগুলো কি হবে, সেগুলো আমি পিডিএফ আকারে মানে পড়িয়েই দেবো, কিন্তু এরকম মানে ক্লাস করিয়ে বলবো না, আমি নর্মাল মানে ইউটিউবে আপলোড করে দেবো। ঠিক আছে, তো সেটা তোমরা পরের ক্লাসে পেয়ে যাবে। তো প্রথমেই চলো সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই সিন্ধু সভ্যতা এটার মোটামুটি সময়কাল, প্রথমেই আসা যাক সময়কাল। ঠিক আছে, কার্বন 14 এটা তোমরা সবাই জানো, এর দ্বারাই কিন্তু এই সময়কালটা নির্ণয় করা হয়। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে, কার্বন 14 দ্বারা এই সময়কালটা নির্ণয় করা হয়েছে। মোটামুটি যেটা জানা যায়, কার্বন 14 দ্বারা 2300 বিসি থেকে 1750 বিসি পর্যন্ত এই সিন্ধু সভ্যতা ছিল। ঠিক আছে, এই টাইম পিরিয়ড পর্যন্তই আর কি সিন্ধু সভ্যতা ছিল। এটা মাথায় রাখবে, 2300 বিসি থেকে 1750, অনেক বইতে 1700 লেখা আছে, এটা অপশন অনুযায়ী হবে। ঠিক আছে, মোটামুটি এইটা মাথায় রাখবে, এরপরে অপশন অনুযায়ী খেলা যাবে যে কোনটা এসছে পরীক্ষায়। এরপরে কি আসবে, এরপরে আসবে এই যে সিন্ধু সভ্যতা, এর যে প্রথম ইনফরমেশন বা ধারণা, আইডিয়া, এটা কে দিয়েছিলেন? একজন আছে যে পুরো এক্সক্যাভেটেড করেছিল অর্থাৎ খনন কার্য চালিয়েছিল, এবং আরেকজন আছে যে এইটার এই যে নাম সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নাম একজন দিয়েছিল, নামকরণ করেছিল। এই তিনটে ইনফরমেশন আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রথম আমাদের ধারণা কে দিয়েছিল? প্রথম ধারণা দিয়েছিল ম্যাসন। ঠিক আছে, ম্যাসন। ঠিক আছে, বাংলায় লিখলে ম্যাসন। তোমরা মনে রাখবে ফার্স্ট মেসেজটা করেছিল ম্যাসন, এই ট্রিকে মনে রাখবে। ঠিক আছে, মানে প্রথম ধারণা, প্রথম আইডিয়া দিচ্ছে, মেসেজ করছে, তাহলে ফার্স্ট মেসেজটা কে করছে? ম্যাসন করছে, এইভাবে মনে রাখবে। খনন কার্য, এই এক্সক্যাভেশন, এইটা কে করেছিল? এটা করেছিল ক্যানিং হোম, তাই না? আলেকজান্ডার ক্যানিং হোম বলে একজন করেছিলেন, এটাও মাথায় রাখবে। ঠিক আছে, আর কি, আর এই নামকরণটা কে করেছিল? নামকরণটা করেছিল মার্শাল, জন মার্শাল। এই তিনটে একটু নাম মনে রাখবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট মেসেজ বা ফার্স্ট আইডিয়া ইনফরমেশন কে দিচ্ছে? ম্যাসন। খনন কার্য কে করছে? ক্যানিং হোম। আর নামকরণ কে করছে? মার্শাল। এই তিনটে প্রথমেই মনে রাখবে। নেক্সট কি হচ্ছে? নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ওগুলো কি আবিষ্কার করেছে, ওগুলো যখন ওই সভ্যতা পার্টিকুলার ওই সাইটগুলো নিয়ে আমি বলবো তখন ওগুলো আমি বলে দেবো কে কে আবিষ্কার করেছে। ঠিক আছে, ওগুলো আমি এখানে আর বলছি না। এর পরের যে ইনফরমেশন সেটা কি, সেটা হচ্ছে তোমরা দেখবে একটা কোশ্চেন আসে যে এই আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটার আকৃতি কেমন? এটার আকৃতি অনেকে মানে বইতে লেখা থাকে ত্রিভুজ আকৃতির, এর কিন্তু একটা কারণ আছে। কেমন দেখো, ধরো এইটা ভারতবর্ষ, ঠিক আছে, তো সিন্ধু সভ্যতার যে একদম উত্তরের জায়গাটা ছিল তার নাম কি? তার নাম উত্তরতম বিন্দু আর কি, মান্ডা, তাই না? মাথা রাখবে, মাথায় মান্ডা। ঠিক আছে, উত্তর নাম, উত্তর দিকটা তো মাথা ধরা হয় সবসময়, তাহলে মাথায় মান্ডা। তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার একদম উত্তরতম পয়েন্ট কোনটা, সেটা হচ্ছে মান্ডা। দক্ষিণতম পয়েন্ট, ঠিক আছে, যেটা মহারাষ্ট্রে আছে, সেটা কি? সেটা হচ্ছে দাইমাবাদ। ঠিক আছে, এরপরে কি? এরপরে হচ্ছে এটা মহারাষ্ট্রে আছে, ঠিক আছে, এটাও লিখে দিই, এটা হচ্ছে জম্মু কাশ্মীরে। ঠিক আছে, এবার পূর্বতম পয়েন্ট কাছেই হচ্ছে আলমগীরপুর। ঠিক আছে, আলমগীরপুর, আমি আলাম লিখে দিলাম, যেটা উত্তরপ্রদেশে আছে। আর পশ্চিমতম পয়েন্ট কি হচ্ছে? সুটকো জেন্ডার। ঠিক আছে, সুটকো জেন্ডার, যেটা বহু দূরে আছে, তাই না, এখন বর্তমান ইরান টিরান ওইসব সাইডে আছে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি
এই পয়েন্টগুলোকে অ্যাড করি, ভালো করে খেয়াল করো, এই পয়েন্টগুলোকে অ্যাড করি, তাহলে দেখো এটা একটা ত্রিভুজের আকৃতি হচ্ছে না? তুমি বলবে এইটা কেন, মানে এইটাও তো আছে আলমগীরপুর, তুমি ভালো করে খেয়াল করো, এর তুলনায় তো এটা একদম কাছে, মানে এটা একদমই কাছে, মানে এর কাছাকাছি চলে এসে, সুতরাং ওটাকে অ্যাভয়েড করে তুমি দেখো, তুমি উপর থেকে যদি ভিউ নাও, ভালো করে খেয়াল করো, সভ্যতাটা এই জায়গাতেই ছিল, এইটুকু জায়গাতেই ছিল, তাই জন্যই বলা হয় ত্রিভুজ আকৃতির। জিনিসটা দেখো ত্রিভুজের মতোই দেখতে হচ্ছে, বোঝা গেল? আর কি, আর এর যদি আয়তন জিজ্ঞাসা করে, মানে এর আয়তন সেটা কি হচ্ছে 13 লক্ষ বর্গ কিলোমিটার বমি, তাই না? বর্গ কিলোমিটার হলো। এই হচ্ছে কিন্তু পুরো এইটুকু জায়গার মধ্যেই আমাদের সিন্ধু সভ্যতা আছে। এবার এছাড়াও আমরা দেখো উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, পূর্বতম বিন্দু ও পশ্চিমতম বিন্দু কিন্তু আমরা জেনে গেলাম, ঠিক আছে? এর পরেও আরেকটা প্রশ্ন আছে, এই যে উত্তরতম বিন্দু এটা কোন নদীর তীরে, দক্ষিণতম বিন্দু মানে দাইমাবাদ এটা কোন নদীর তীরে, পূর্বতম আলমগীরপুর এটা কোন নদীর তীরে, আর হচ্ছে তোমার পশ্চিমতম যেটা শুটকো জেন্ডার ওটা কোন নদীর তীরে, ঠিক আছে? উত্তরে কি আছে, মান্ডা জম্মু কাশ্মীর। তোমরা জম্মু কাশ্মীর নামটা জানলেই, তোমাদের যখন আমি ভূগোল পড়েছিলাম তখন আমি বলেছিলাম ওখানে 5টা নদী আছে, তাই না? পাঞ্জাব নামটা তো ওই জন্যই, ওখানে প্রথম একটা নদী আছে সিন্ধু, তারপরে ওর 5টা উপনদী ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ, তাই না? তাহলে ওর মধ্যেই একটা নদী হবে, সেটা কি, সেটা হচ্ছে চেনাব নদী। মান্ডা তাহলে কোন নদীর তীরে অবস্থিত, চেনাব নদীর তীরে হলো। এরপরে দক্ষিণতম বিন্দুতে চলে আসো, দাইমাবাদ। দাইমাবাদ কোন নদীর তীরে, প্রভারা বা প্রভারা, ঠিক আছে, যেটা গোদাবরীর একটা উপনদী, তাই না? অনেক সময় প্রভারা যদি অপশন না থাকে, অপশনে ধরো প্রভারার বদলে গোদাবরী আছে, তো আমরা কিন্তু তাহলে গোদাবরী মারবো, তার কারণ কি ওটা কিন্তু গোদাবরীরই উপনদী। নেক্সট কি আছে দেখো, আলমগীরপুর। এখানে কি হবে, এখানে হবে হিন্দন, ঠিক আছে? আলমগীরপুর মানে হিন্দন। কিভাবে মনে রাখবে, আলমগীরপুর কোথায় আছে, উত্তরপ্রদেশ আছে, ওখানে একটু হিন্দুত্ব ভাব বেশি আছে এখন, তাই জন্য ওখান থেকে উত্তরপ্রদেশ হিন্দন, এইভাবে একটু মনে রেখে দেবে। আর এখানে দেখো আছে কে, শুটকা জেন্ডার, যেটা ওই ইরাক ইরানের ওই একদম ওই সাইডে চলে গেছে, তাই না, অনেকটা পশ্চিমে। তো এটা কি, এটা হচ্ছে দাস্ক নদী। তো এই কটা নদী আছে এই সমস্ত সাইডে, তো এইগুলো একটু মনে রাখতে হবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এখান থেকে তোমার যদি আর একটা প্রশ্ন করে যে কোন দিকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সব থেকে অল্প বিস্তৃত ছিল, সেটা কিন্তু হবে পূর্ব দিকে, দেখো একদম কাছে, বোঝা গেল? তো এইভাবে এই জিনিসটা একটু মাথায় রাখবে। আশা করি এই ত্রিভুজ শেপ কেন, 13 লক্ষ বর্গ কিমি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই নামগুলো আশা করি এবার তোমাদের মনে থাকবে। নেক্সট চলো আমরা এবার ইন্ডিভিজুয়াল সাইট নিয়ে আলোচনা করি। প্রথমেই যেটা, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা, ঠিক আছে? এটা কোন দিকে আছে, পাকিস্তানের দিকে। আমি এখন যে কটার নাম বলবো সবকটাই কিন্তু পাকিস্তানের দিকে, ঠিক আছে? হরপ্পা সভ্যতা, এবার এই নিয়ে প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয়, ঠিক আছে? 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? আবিষ্কারটা কে করেছিল, দয়ারাম সাহানি, তাই না? দয়ারাম সাহানি, ঠিক আছে? গান্ধীজি যখন অসহযোগ আন্দোলন করছে তখন আমাদের হরপ্পা সভ্যতাও কিন্তু আবিষ্কার হচ্ছে, তাই না? তো যাই হোক, এই হরপ্পা সভ্যতা যখন আবিষ্কার হয়, এটা কোন নদীর তীরে আবিষ্কার হয়েছিল, বা এই সভ্যতাটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল, এটাও একটা পরীক্ষার প্রশ্ন। তো আমরা সবাই জানি এই হচ্ছে ভারতের ম্যাপ। ভারতের ম্যাপের উপর দিকে কি নদী চলে গেছে, সিন্ধু, তারপরে তার উপনদী ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ, তাই না? এই যে মাঝের নদীটা এই রাবি, বা বাংলায় বললে যাকে ইরাবতী বলে, তাই না, ওই ইরাবতী বা রাভির পাশেই কিন্তু হরপ্পা সভ্যতা পাওয়া গেছে, ঠিক আছে? এবং অবশ্যই পাকিস্তানের দিকে, বোঝা গেল? এইবারে এই যে হরপ্পা সভ্যতা, এটা কোন পাকিস্তানের কোন জেলায় পাওয়া গেছে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। পাকিস্তানের মন্টেগোমারি জেলায়, তাই না? মন্টেগোমারি, পাকিস্তানের মন্টেগোমারি জেলায় কিন্তু এই হরপ্পা সভ্যতাটা পাওয়া গেছিল। এরপরে কি ইম্পর্টেন্ট হয়ে যায়, এরপরে ইম্পর্টেন্ট হয়ে যায় যে হরপ্পা সভ্যতায় কি কি জিনিস পাওয়া গেছে, এগুলো কিন্তু পরীক্ষায় এগুলোই আসে। ইম্পর্টেন্ট জিনিস এইগুলোই, যে কোনো একটা জিনিসের নাম দিয়ে দেবে, যে লেবার হাউস, ঠিক আছে, বা শ্রমিকদের বাসস্থান কোন সাইটে পাওয়া গেছে, ঠিক আছে? তখন উত্তর হবে হরপ্পা। তো ওইগুলো মুখস্থ করতে গেলে আমাদের একটু ট্রিকের সাহায্য নিতে হবে, ঠিক আছে? আর কিছু ছেড়ে যায়নি তো, না আর কিছু ছেড়ে যায়নি। চলো এবার দেখা যাক কি কি পাওয়া গেছে। আমি এবার একটু ট্রিকের মাধ্যমে জিনিসটা করাবো। দেখো, 1 নম্বর, সবসময় হরপ্পা সভ্যতা মানেই মাথায় রাখবে যে ওখানে কি পাওয়া যাচ্ছে, লেবার সংক্রান্ত জিনিসপত্র, ঠিক আছে? এই জিনিসটা প্রথমে একটু মাথায় রাখবে, হরপ্পা মানেই লেবার, ঠিক আছে? তো প্রথমেই কি হচ্ছে, লেবার হাউস,
ঠিক আছে। হরপ্পা মানেই লেবার বা লেবার হাউস, ওইটা মাথায় রাখবে যে হরপ্পাতে খুব লেবার থাকতো, প্রচন্ড মানে অনেক লেবার ওখানে থাকতো, ঠিক আছে, অনেক শ্রমিক থাকতো, তাই জন্য ওদের ঘর পাওয়া গেছে। এবারে এত শ্রমিক ওখানে কি করতো, চাকা বানাতো, ঠিক আছে, তাহলে ওখানে কি পাওয়া যাচ্ছে, কুমোরের চাকা। ঠিক আছে, লেবার হাউস পাওয়া যাচ্ছে, কুমোরের চাকা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর কি পাওয়া যাচ্ছে, ওরা কি শুধু চাকা মানে বানাবে না, তার সাথে বিভিন্ন মূর্তি বানাবে। তারই সঙ্গে একটা মূর্তি বানিয়েছিল যার নাম দিয়েছিল নটরাজ মূর্তি। ঠিক আছে, তাহলে নটরাজ মূর্তি কোথায় পাওয়া গেছিল, হরপ্পা সভ্যতায় পাওয়া গেছিল। আবারও বলি, হরপ্পা সভ্যতা মানেই প্রচুর লেবার আছে ওখানে, ঠিক আছে, লেবার থাকলে কি হবে, লেবারের একটা ঘর থাকবে, তাই না, লেবার হাউস ওখানে পাওয়া গেছিল। আর কি আছে, লেবাররা ওখানে কি কাজ করতো, মাথায় সিনারিওটা পুরো বানিয়ে নেবে। লেবাররা ওখানে কি কাজ করতো, লেবাররা ওখানে চাকা বানাতো, তাই জন্য ওখানে কুমোরের চাকা পাওয়া গেছে। আর কি, আর হচ্ছে লেবাররা হচ্ছে মানে ওখানে শুধু চাকা বানাতো না, সাথে মূর্তিও বানাতো, তাই একটা মূর্তির নাম ছিল নটরাজ মূর্তি। ঠিক আছে, এরপরে কি মনে রাখবে, দেখো যেখানে লেবার আছে, ঠিক আছে, তারা কি করে, তারা শারীরিক পরিশ্রম করে, সুতরাং তাদের খিদে বেশি পায়, তাই জন্য তারা বেশি বেশি খাবে, তাই জন্য খাবার জন্য তারা খাবার মজুতও রাখতে হবে, তার জন্য ওরা ধানের গোলা রেখেছিল, তাই না, ধানের গোলা রেখেছিল বা গ্র্যানারি রেখেছিল, একটা নয় ছটা রেখেছিল, বেশি খিদে পায় না, তাই জন্য মনে রাখবে 6টা গ্র্যানারি। ঠিক আছে, 6টা ধানের গোলা পাওয়া গেছিল কোথায়, হরপ্পায়। ঠিক আছে, গ্রেট গ্র্যানারির কথা কিন্তু আমি বলছি না, সেটা মহেঞ্জোদারোতে। যদি বলে 6টা মানে সারি দিয়ে 6টা এরকম পাওয়া গেছিল, ঠিক আছে, ওটা কোথায় পাওয়া গেছিল, ওটা হচ্ছে হরপ্পায় পাওয়া গেছিল। আর কি হচ্ছে, আর এবার শুধু এবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, শুধু কি ওরা মানে থাকবে, মানে ধান ফানি খাবে, তার সাথে কিছু জিনিস খাবে যেগুলো ওরা বেটে টেটে খাবে, তাই না, তাই জন্য হামান দাস্তা পাওয়া গেছিল ওখানে, ঠিক আছে, মটার বলা হয় যেটা, তাহলে উডেন মটার, হামান দাস্তা যেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, লেবার হাউস পাওয়া যাচ্ছে, লেবাররা কি করছে, কুমোরের চাকা করছে এবং তার সঙ্গে নটরাজ মূর্তি করছে। এরপরে কি করছে, ওরা গ্র্যানারি, তাই না, মানে অনেক খিদে পাচ্ছে ওদের, তাই জন্য ওরা 6টা গ্র্যানারি রেখে দিয়েছে। এবার খাওয়ার সামগ্রী শুধুমাত্র ধান ফান নয়, অনেক জিনিস আছে যেগুলো কি করতে হয়, ভেনে খেতে হয়, ধান ভেনেও খায় অনেকে, তার জন্য উডেন মটার, ঠিক আছে, হামানদস্তা টাইপের একটা জিনিস রেখে দিয়েছে। এরপরে কি, এরপরে দেখো যেখানে লেবার টেবার আছে, ওরা সারাদিন কাজ টাজ করলো, খাওয়া দাওয়া করে নিলো, সব ওদের কমপ্লিট। এরপরে সন্ধ্যেবেলায় কি করবে, একটু ভগবানের নাম করতে হবে, তাই না, ওই জন্য কি হচ্ছে, তারা হচ্ছে মাদার যে গডনেস, তাকে ওরা পুজো করতো। তাহলে কি হচ্ছে, স্ট্যাচু অফ মাদার গডনেস এখানে পাওয়া যাবে। কি বললাম, স্ট্যাচু অফ মাদার গডনেস। ঠিক আছে, আর কি হচ্ছে, যেখানে পুজো টুজো হবে সেখানে যে স্বাস্তিক যে সিম্বলটা হয়, ঠিক আছে, এরকম একটা সিম্বল হয় না, স্বাস্তিক সিম্বল, তো সেটাও পাবে ওখানে, যেহেতু পুজো হচ্ছে ওই সিম্বলও পাবে। আর কি, আর হচ্ছে যেখানে ধর্ম মানা হয়, তাহলে ধর্মের পরে যে ক্রিয়াকর্মগুলো হয় সেগুলোও সেখানে মানা হবে, তাই না, তাহলে ওখানে মারা যাওয়ার পরে কি করা হতো, কফিন দিয়ে দেওয়া হতো, সুতরাং ওখানে কফিনও পাওয়া গেছে, কফিন পাওয়া গেছে। আর সাথে কি পাওয়া গেছে, সাথে হাতির স্কাল পাওয়া গেছে, ঠিক আছে, হাতির যে মানে খুলি আর কি মাথার, সেটাও পাওয়া গেছে। ঠিক আছে, তো এইভাবে না এই 9টা জিনিস মাথায় জাস্ট একটুখানি সেট করে নেবে। কিভাবে করবে, প্রথমেই আমি বলে দিচ্ছি, এই তিনটে একরকম ভাবে গল্প এসে যাচ্ছে। কি, হরপ্পা সভ্যতায় আছে লেবার, ঠিক আছে, হরপ্পা সভ্যতা মানেই লেবার, সেখানে প্রচুর লেবাররা কাজ করে, তাই জন্য তাদের ঘর পাওয়া গেছে, লেবার হাউস পাওয়া গেল। এই লেবাররা কি করবে, এই লেবাররা হচ্ছে মানে কাজ করবে, সেটা কি করবে, চাকা বানাবে, ঠিক আছে, তাহলে তারা কুমোরের চাকা বানালো, এবং শুধু চাকা বানিয়ে সঙ্গে একটা নটরাজ মূর্তিও তারা বানিয়েছে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে, ওদের প্রচন্ড খিদে পায়, তার জন্য ওরা 6টা গোলা রেখে দিয়েছে, ধানের গোলা যেগুলো বলা হয়, আর তার সাথে একটা হামানদিস্তা বা উডেন মটার রেখে দিয়েছে। এরপরে কি হচ্ছে, ওদের সব কাজকর্ম হয়ে গেল, সন্ধ্যেবেলায় বাড়ি ফিরলো, এরপর ওরা ধর্মে মন দেবে, তাই না। প্রথমেই কি করলো, স্ট্যাচু অফ মাদার গডনেসের পুজো করলো, এবং তারপরে কি করলো, একটা স্বাস্তিক সিম্বল, যে পুজো হচ্ছে মানে সিম্বল তো থাকবেই ওখানে, আর যেহেতু ধার্মিক ব্যাপার আছে তাই জন্য রিচুয়ালও থাকবে মৃত্যুর পরে, কফিনও পাওয়া গেছে আর হাতির খুলিও পাওয়া গেছে। এই জিনিসগুলো একটু এইভাবে গল্পের মাধ্যমে মনে রাখবে, তাহলে কিন্তু মাথায় সেট হয়ে যাবে, তাই না, তা নাহলে কিন্তু মানে কি হয়, খালি গুলিয়ে যায়, এটা ওর ঘাড়ে চলে যায়, ওটা ওর ঘাড়ে চলে যায়, একটু গল্পের মতো মনে রাখলে থেকে যায় মাথায়। এর পরের গুরুত্বপূর্ণ সাইডটা কি, সেটা হচ্ছে মহেঞ্জোদারো, তাই না। হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল 1921 সালে, আর মহেঞ্জোদারো ঠিক তার পরের বছর 1922 সালে। এটা কে করছেন, এটা করছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করছে, ঠিক আছে। তো এই যে মহেঞ্জোদারো, এটা কোথায়, এটা অবভিয়াসলি আমি বললাম এখন আমি পাকিস্তানের গুলোই বলছি, সুতরাং এটাও পাকিস্তানে। এটা কোন নদীর তীরে হবে, এটা দেখো, এই যে মেন নদীটা সিন্ধু, এখানেই হচ্ছে আমাদের মহেঞ্জোদারো সভ্যতাটা কিন্তু এই জায়গাতেই আছে।
ঠিক আছে। তো এই তাহলে যদি বলে কোন নদীর তীরে মহেঞ্জোদারো, তাহলে কি হবে সিন্ধ নদীর তীরে, ঠিক আছে, বা সিন্ধু নদীর তীরে যদি আমি বাংলায় বলি, 1 নম্বর। আর যদি বলে এটা কোন জেলায় আছে পাকিস্তানের, লারখানা, লারখানা জেলায় হচ্ছে মহেঞ্জোদারো সভ্যতাটা গড়ে উঠেছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই যে মহেঞ্জোদারো সভ্যতা যেটা আছে না, এই মহেঞ্জোদারো কথার অর্থ কি? এটা হচ্ছে মৃতের স্তূপ, মৃতের স্তূপ, ঠিক আছে। এর অর্থ কি অ্যাকচুয়ালি, মানে ব্যাপারটা কি হয়েছিল ওখানে যখন মানে এক্সকাভেশন করা হয়েছিল, খোলা টোলা হয়েছিল, প্রচন্ড মানে একটা জায়গা নিশ্চয়ই ছিল যেখানে প্রচন্ড লাশ টাস পাওয়া গেছে, তা নাহলে এরকম নাম দেবে কেন, তাই না? তো মহেঞ্জোদারো নামটার অর্থই হচ্ছে মৃতের স্তূপ, এইভাবে একটু মাথায় রেখে দেবে। এরপরে মহেঞ্জোদারো নিয়ে গুরুত্বপূর্ণ কি, যে মহেঞ্জোদারোতে কি কি পাওয়া গেছিল, ঠিক আছে, এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মহেঞ্জোদারো থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলোই পাওয়া গেছিল। 1 নম্বরে মহেঞ্জোদারো মানে সবসময় গ্রেট মনে রাখবে, ঠিক আছে। গ্রেট মানে কি, প্রথমেই হচ্ছে গ্রেট গ্র্যানারি, মানে একটা বৃহৎ আর কি ধানের গোলা, ঠিক আছে, মানে খাদ্যের গোলা, ধানের গোলা বলা ঠিক উচিত নয়, বৃহৎ হচ্ছে গোলা আর কি, ঠিক আছে, যেখানে আর কি মানে খাদ্য সঞ্চিত রাখা হয়, ঠিক আছে। তাহলে গ্রেট গ্র্যানারি, গ্রেট বাথ, যত গ্রেট আছে সব মহেঞ্জোদারোতে, গ্রেট বাথ, ঠিক আছে, মানে বৃহৎ স্নানাগার, তাই না? ওই স্নানাগারটা মানে কতটা বড় ছিল আমি বলে দিচ্ছি, ও দৈর্ঘ্য ছিল 180, ঠিক আছে, 180 ফুট, প্রস্থ ছিল কত 108 ফুট, আর হাইট ছিল শুধু 8 ফুট, দেখো সব কটাতেই 8 আছে, ঠিক আছে। এটা খুব বড় একটা স্নানাগার পাওয়া গেছিল, ঠিক আছে। মহেঞ্জোদারোতে আর কি পাওয়া গেছিল, দেখো গ্রেট গ্র্যানারি হলো, গ্রেট বাথ হলো, এরপর একটা স্টেডিয়াম বা অডিটোরিয়াম পাওয়া গেছিল, ঠিক আছে, স্টেডিয়াম বা অডিটোরিয়াম পাওয়া গেছিল। এটাও কি হয়, গ্রেট হয় না, বড় হয় না, সুতরাং ওইভাবে একটু মনে রাখবে যে গ্রেট গুলো এখানে, একটা স্টেডিয়াম কি ছোট হয় নাকি, বড় স্টেডিয়াম হয়, তাহলে গ্রেট স্টেডিয়ামও কোথায় পাওয়া গেছিল, আমাদের হচ্ছে মহেঞ্জোদারোতে। আর ওখানে খুব রাস্তাগুলো খুব চওড়া চওড়া থাকতো, ওয়াইড, ঠিক আছে, ওয়াইড রোড, খুব চওড়া চওড়া রাস্তা, মানে মানে ওয়াইড রোড মানে সব চওড়া বড় রাস্তা আর কি, সেটাও গ্রেট। আমি এগুলো কিন্তু গ্রেট নামেতে নেই, আমি জাস্ট জুড়ে দিচ্ছি এই কারণে মনে রাখার জন্য, ঠিক আছে। গ্রেট গ্র্যানারি, গ্রেট বাথ তো ছিলই, তার সঙ্গে স্টেডিয়াম, স্টেডিয়াম মানে সেটাও বড় হয়, গ্রেট হয়। তারপর রাস্তা আছে খুব চওড়া রাস্তা, মানে সেটাও গ্রেট হচ্ছে, মানে বড় হচ্ছে, বোঝা গেল। আর কি, আর হচ্ছে মাথায় রাখবে আমাদের সব থেকে হিন্দু ধর্মে সব থেকে গ্রেট দেবতা কাকে ধরা হয়, পশুপতি শিব, তাহলে গ্রেট দেবতাও এখানে আছে, পশুপতি শিবা, ঠিক আছে, পশুপতি শিব এখানেই পাওয়া গেছিল, গ্রেট দেবতা, তো এখানে সবকিছুই গ্রেট। আর কি শেষে পাওয়া গেছিল, একজন খুব গ্রেট ডান্স করছিল, খুব সুন্দর ডান্স করছিল, সে কি ডান্সিং গার্ল, ডান্সিং গার্লের একটা মূর্তি পাওয়া গেছিল যেটা হচ্ছে ব্রোঞ্জের, ঠিক আছে। তো সুতরাং সব গ্রেড গুলো এখানে মনে রাখবে, তাহলে কি হচ্ছে গ্রেট গ্র্যানারি, গ্রেট বাথ, স্টেডিয়াম সেটা বড় হয় সুতরাং গ্রেট হয়, রাস্তা ওয়াইড চওড়া রাস্তা হচ্ছে সুতরাং সেটাও গ্রেট, পশুপতি শিব গ্রেট দেবতা, তাই না, সেটাও ওখানে পাওয়া গেছিল, ডান্সিং গার্ল এটাও খুব সুন্দর নাচ হচ্ছিল, দেখবে ছবিটা দেখবে খুব সুন্দর গ্রেট ছবি, তাই না, মানে ছবিটা সব জায়গায় আমাদের ইতিহাস বইতেও ছিল ছোটবেলায়, তো ওটাও ওইভাবে মনে রাখবে। তো এইগুলোকে সব গ্রেটের ক্যাটাগরিতে ফেলে দেবে, তাহলে দেখবে মনে রাখতে অসুবিধা হচ্ছে না। এরপর কি, এরপর মাথায় রাখবে একটা পূজারীর কথা, ঠিক যেমন হরপ্পা সভ্যতায় তুমি কি পড়েছিলে, প্রথম পয়েন্টটা কি ছিল, লেবারের হাউস, এখানে মনে রাখবে পূজারীর হাউস, ঠিক আছে। তাহলে পূজারীর ঘর বা প্রিস্ট রেসিডেন্ট, ঠিক আছে, আমি পূজারী লিখছি, পূজারীর গৃহ লিখে দিই, ঠিক আছে, ঘর সেখানে পাওয়া গেছিল। পূজারী মানেই তুমি একটু ইমাজিন করো, ছোটবেলায় যখন টিভি সিরিয়াল দেখতে তখন কি হতো, পূজারী মানে বাড়ির সামনে একটা কুয়ো থাকবে, তাই না, কুয়া থাকবে, নিজে নামাবলী পড়ে থাকবে, তাই না, এরকমই ছিল তখনকার দিনের ব্যাপার স্যাপার, তো সেটাই মাথায় রেখে দাও। তাহলে কি আছে, কুয়া, আর তার সাথে হচ্ছে নামাবলী কিসের হয়, কটনের হয় না, তাহলে কটন ক্লথ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইগুলো একটু মাথায় রাখবে। তাহলে আমি কি বললাম, মহেঞ্জোদারোতে, মহেঞ্জোদারো মানেই গ্রেট, তাহলে গ্রেট গ্র্যানারি, ঠিক আছে, সবসময় গ্রেট, মহেঞ্জোদারো মানেই গ্রেট, গ্রেট বাথ, একটা স্টেডিয়াম সেটা নিশ্চয়ই বড়ই হবে তাই জন্য সেটাও গ্রেট, রাস্তা প্রচুর চওড়া মানে সেটাও গ্রেট। এরপরে কি হচ্ছে, পশুপতি শিব গ্রেট দেবতা, তাই না, পশুপতি শিব, আর ওখানে একটা ডান্সিং গার্ল পাওয়া গেছিল, ছবিটা দেখবে দেখতে খুব গ্রেট ছিল, খুব সুন্দর ছিল, তাহলে সবকটাই গ্রেটের ক্যাটাগরিতে আমি ওখানে ফেলে দিলাম, ঠিক আছে। আর এর সাথে ইমাজিন করে নেবে কি পূজারী, ঠিক আছে, পূজারীর ঘর পাওয়া গেছিল, পূজারী মানে কি, সকালবেলা উঠি কুয়ো থেকে স্নান করবে, তাই না, তাহলে সেখান থেকে হয়ে গেল আমাদের কুয়ো। আর কি, নামাবলী পড়বে কটন ক্লথ, এই কটা হচ্ছে আমাদের মহেঞ্জোদারো থেকে। আর একটা কি, মহেঞ্জোদারো থেকে এই ডান্সিং গার্ল পাওয়া গেছিল, এটা ব্রোঞ্জের, তো একটা ব্রোঞ্জের গাদা পাওয়া গেছিল, ঠিক আছে, পাইল অফ ব্রোঞ্জ বলে ওটাকে,
দেখো তখন মানে হরপ্পা সভ্যতা যখন হচ্ছে এই সময় তো আর লোহা আবিষ্কার হয়নি। এটাও কিন্তু একটা প্রশ্ন যে হরপ্পা সভ্যতার মানুষরা কিসের ব্যবহার জানতেন না, ওটা হচ্ছে লোহার ব্যবহার। তখন ব্রোঞ্জের ব্যবহারই জানতো, তাই না? তাই জন্য এই সমস্ত জিনিস ব্রোঞ্জ দিয়ে তৈরি করেছে। পরে মানে ব্রোঞ্জ মানে কি, ওরা প্রথম যে ধাতুটা আবিষ্কার করেছিল না এরা, সেটা হচ্ছে তামা, এবং তামার সাথে টিন মিশিয়ে ব্রোঞ্জ মানে করেছিল, তাই না? সংকর ধাতু করেছিল ওরাই। তো ন্যাচারালি এখান থেকে ধরো এই যে ডান্সিং গার্লটা করছে ব্রোঞ্জের, নিশ্চয়ই প্রথমে ব্রোঞ্জটা নিচে তারপরেই ওটা বানিয়েছে। তা ব্রোঞ্জটা যখন নিচ্ছে কোথাও থেকে, নিশ্চয়ই ওরা ব্রোঞ্জের একটা কোথাও তো ব্রোঞ্জটা রেখেছিল আগে, তাই না? কামার যেমন কিছু বানায় যখন, তার কাছে প্রচুর এমনি র মেটেরিয়াল থাকে, তাই না? তেমনি ব্রোঞ্জেরও কিছু র মেটেরিয়াল নিশ্চয়ই কোথাও ছিল, ওইটাই হচ্ছে ব্রোঞ্জের গাদা। বুঝতে পারলে? পাইল অফ ব্রোঞ্জ, এটা ব্রোঞ্জের এটা পাওয়া গেছিল। বুঝতে পারলে? তো এই কটা হচ্ছে একটু মনে রেখে দেবে, এইগুলো কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই হরপ্পা থেকে কি পাওয়া গেছিল আর মহেঞ্জোদারো থেকে কি পাওয়া গেছিল, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি আছে এইটা স্টেডিয়াম, পশুপতি শিব, ডান্সিং গার্ল, এইগুলো কিন্তু সব থেকে বেশি আছে। এই কটা সব থেকে বেশি আছে। এরপরে আমরা কি পড়ব, নদীর এপারে আমরা কি পড়েছি, সিন্ধু নদী। এই সিন্ধু নদীর এপারটায় কে আছে, মহেঞ্জোদারো, ঠিক ওপারটায় উল্টো দিকে চানুদারো। ঠিক আছে, তো এবার আমরা চানুদারো নিয়ে পড়াশোনা করব। তাহলে চানুদারো নিয়ে প্রথম যে পয়েন্টটা কি, অবশ্যই পাকিস্তানে তো অবশ্যই অবস্থান হবে। ঠিক আছে, আর চানুদারো আবিষ্কার করেছিল কে জানো? যদিও এটা কোনোদিন পরীক্ষায় আসে না, তবুও জেনে রাখো, আবিষ্কার করেছিল গোপাল। ঠিক আছে, অনেকে ননী গোপাল বলে। ঠিক আছে, গোপাল মজুমদার চানুদারো আবিষ্কার করেছিল। ঠিক আছে, এটা 1931 সালে আবিষ্কার হয়েছিল। এগুলো অত ডিটেল জানতে হয় না, এগুলো অত আসে না। ঠিক আছে, তো চানুদারো কোন নদীর তীরে, এটা ইম্পর্টেন্ট। দেখো আমি আগেই বলে দিলাম, এক তীরে মহেঞ্জোদারো, আর নামের শেষেই দেখো না দারো, আর অন্য তীরে চানুদারো। ঠিক আছে, তাহলে যদি বলে কার তীরে, তাহলে হচ্ছে তোমার সিন্ধের পাশেই হচ্ছে তোমার আমাদের চানুদারো হলো। এবার এই চানুদারোতে না একটা জিনিস তোমাদের বলে দিই, হরপ্পা সভ্যতা যখন মানে আমি ডিটেল যখন ওখানে মানে পরপর পয়েন্ট নিয়ে আসবো, এটা শেষে আনবো আমি, যে পরের ক্লাসেই আনবো, যে হরপ্পা সভ্যতার কিছু বৈশিষ্ট্য আমি ওটা শেষে বলে দিলি আর কি সুবিধা। তো তখন সিটাডেল বলে একটা কনসেপ্ট আসবে, দেখবে। সিটাডেল মানে কি, সিটাডেল মানে দুর্গ বলে, মানে ধরো এই সভ্যতা তো একটা বাড়ি, মানে এই এত কটা বাড়ি আছে। ঠিক আছে, উঁচু জায়গায় এরকম ভাবে একটা দুর্গ মতো করা থাকে। ঠিক আছে, সিটাডেল, বুঝতে পারলে? ওখানে ধরে নেওয়া হয় যে ওই অঞ্চলে মানে সমাজের যে উচ্চ মানে শ্রেণীর মানুষ থাকে, তারা ওই জায়গা থাকে, একটু উঁচুতে থাকে। তোমরা যারা মহেঞ্জোদারো সিনেমা দেখেছো তারা দেখেছো এই জিনিসটা। লোকাল মানুষরা এক জায়গায় থাকে, মানে যারা নর্মাল সাধারণ মানুষ, আর যারা উচ্চবৃত্ত মানুষ তারা একটু আলাদা জায়গায় থাকে, তাই না? এই আমাদের যুগে এই জিনিস হচ্ছে। মুকেশ আম্বানি দেখো কোথায় আছে, অ্যান্টিলের উপরে কোথায় আছে, আর আমরা এই সমস্ত জায়গায় আছি। তো সব যুগেতেই এই একই কারবার। তো যাই হোক, তো এই চানুদারো একমাত্র সাইট ছিল যে সাইটে কিন্তু এই দুর্গ ছিল না। বুঝতে পারলে? চানুদারোতে এরকম কোনো দুর্গ ছিল না। ঠিক আছে, এই দুর্গ ছিল না। তো এর থেকে তুমি দুটো কনসেপ্টে আসতে পারো। এক, চানুদারোতে কোনো ভেদাভেদ ছিল না মানুষে মানুষে। ঠিক আছে, কোনো রকম কোনো ভেদাভেদ ছিল না, ওরা সবাই এক ছিল। ঠিক আছে, ও সবাই অরিজিৎ সিং এর মতো মানুষ ছিল হয়তো। ঠিক আছে, যে আমাদের মতোই সব নর্মালি ঘোরাফেরা করে। ঠিক আছে, আর দুই আরেক জিনিস হতে পারে যে এখানে সমস্ত লেবার ক্লাস মানুষকে এখানেই রাখা হতো, তাই না? তাহলে ভেদাভেদ থাকবে কি করে? সমস্ত যদি নিম্ন শ্রেণীর মানুষকেই তুমি এখানে রেখে দাও, তাহলে ভেদাভেদের দরকার নেই, সবাই নিচু, সুতরাং ওসব দুর্গ টুর্গ করার দরকারই নেই। তাহলে এই দুটো কনসেপ্টই কিন্তু এখানে আসতে পারে। আর কি চানুদারোতে কি কি পাওয়া গেছে সেগুলো চলো একটু দেখে নিই। তো চলো, চানুদারো কি কি পাওয়া গেছিল সেগুলো আমি লিখে নিয়েছি অলরেডি। ঠিক আছে, তো চানুদারোতে মনে রাখবে কিভাবে, চানুদারোতে মনে রাখবে জিনিসপত্রগুলো মোটামুটি মেয়েদের জিনিসপত্র। ঠিক আছে, তো এইভাবে মেয়ে ছেলে আলাদা করে বলা যায় না, কিন্তু আমি মনে রাখার জন্য এই জিনিসটা বলছি। ঠিক আছে, এখানে আর্টিকেল 15 পূর্ণ ব্যবহার হয়। ঠিক আছে, প্রহিবিশন অফ দ্য ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ান। ঠিক আছে, সমস্ত কিছুই আর কি ঠিকঠাক পালন করা হয়, কিন্তু এটা মনে রাখার জন্য এই জিনিসটা করা। ঠিক আছে, যাই হোক, তো চানুদারো যেটা হচ্ছে, প্রথমেই দেখো মেকআপ মেটেরিয়াল। ঠিক আছে, তারপর দেখো লিপস্টিক, আয়না, আয়না যদি ছেলে সবাই ইউজ করে, কিন্তু ওই ব্যাগেতেও দেখবে আয়না থাকে মেয়েদের। বিড মানে পুঁথি, পুতুল, সূচ, অলঙ্কৃত ইট। দেখো ওইভাবে একটু মনে রেখে দেবে। ঠিক আছে, মেকআপ আর্টিস্ট মানে মেকআপ আর্টিস্ট বলছি, মেকআপ মেটেরিয়াল ও হচ্ছে মেয়েদের জিনিস। লিপস্টিক মেয়েরা ইউজ করে, আয়না বেশি মেয়েরা ইউজ করে, বিট মানে পুঁতি সেটাও মেয়েরা ইউজ করে। ঠিক আছে, পুতুল ডল সেটাও মেয়েদের বেশি ইউজ হয়। নিডল মানে সূচ, মা কাকিমারা একটু বেশি আর কি সেলাই করে। যাই হোক, অলঙ্কৃত ইট। ঠিক আছে, শুধু ইট ঠিক আছে, দেখবে একটা মেয়ে মানে তো গুছিয়ে জিনিসপত্র সবকিছু করতে ভালোবাসে, তাই না? দেখবে ছেলেরা ইট বানাতে বললো, ছেলেরা শুধু ইট বানিয়ে চলে যাবে। ধরো একটা মেয়েকে ইট বানাতে বললো, ও সময় পেলে কিন্তু দেখবে ওটা ডিজাইন করবে, তাই না? এই জিনিসগুলো এইভাবে একটু মাথায় রেখে দেবে। ঠিক আছে, এই জিনিসটা বলার
অর্থ এরকম নয় যে এটা মেয়েদের কাজ, কে বললো ছেলেরাও করতে পারে, এই সমস্ত কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না, ঠিক আছে? মনে রাখার জন্য বলছি, মানে এখন এসব বলতে গেলেও ভয় লাগে আর কি, কে কি বলে না বলে। যাই হোক, পাকিস্তানের মোটামুটি এই 3টে সাইটই ইম্পর্টেন্ট, ঠিক আছে? হরপ্পা, মহেঞ্জোদারো আর চানুদারো, ঠিক আছে? এরপরে আমাদের ভারতবর্ষে যেগুলো আছে আর কি, মানে বিশেষত গুজরাটে সব থেকে বেশি সাইট পাওয়া গেছিল, গুজরাটে, তা পাঞ্জাব, হরিয়ানায়, এগুলো আমি নেক্সট দিন আনবো এবং নেক্সট দিন সেকেন্ড পার্টে আর কি পুরোটাই আমি শেষ করে দেবো, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে আমি এরকম আনতে থাকবো, ঠিক আছে? আমার ডিজিটাল বোর্ড নয়, নর্মাল বোর্ড, তো ওই লিখে লিখে করাতে হবে একটু। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো এইটা আমার এইভাবে আর কি প্রথম ক্লাস নেওয়া। আমি সাধারণত অফলাইনে যখন পড়াই, অনলাইনে পড়ালেও আর কি তো আমি ফেস করে পড়াই না, মানে ক্যামেরা দিয়ে এরকম ভাবে পড়াই না। তো এটাই আমার ফার্স্ট ক্লাস নেওয়া। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।